আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এই আলোচনায়। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দেশের প্রতিটি মানুষের, প্রতিটি পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার সাথে আমি মনে করি গভীরভাবে জড়িয়ে আছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের চারপাশের প্রকৃতি হয়তো শান্ত, কিন্তু রাজনীতির যে অদৃশ্য আকাশ, সেখানে কিন্তু এক অদ্ভুত গুমোট মেঘ জমে আছে। যে মেঘ যে কোনো সময় কালবৈশাখী হয়ে আছড়ে পড়তে পারে আমাদের এই যে ছোট্ট প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমির বুকে। দেখুন, ইতিহাসের পাতা উল্টালে আমরা কিন্তু দেখতে পাই কোনো দেশে যখন রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, তখন সেই শূন্যতা পূরণ করতে আসে অনাকাঙ্ক্ষিত শক্তি। প্রাচীন রোম থেকে শুরু করে ফরাসি বিপ্লব কিংবা হালের মধ্যপ্রাচ্য, সবখানে কিন্তু একটি অমোঘ সত্য বারবার প্রমাণিত হয়েছে যে জোর করে কোনো রাজনৈতিক শক্তিকে কোনোভাবেই নিশ্চিহ্ন করা যায় না, এবং তা করতে গেলে বুমেরাং হয়ে ফিরে আসে। বরং সেই চেষ্টার ফলাফল হয় ভয়াবহ। রাজনীতিতে যখন সহাবস্থান থাকে না, তখন সেখানে জন্ম নেয় এক ভয়ঙ্কর দানব, যার নাম উগ্রবাদ। আর সেই উগ্রবাদের আগুনে পুড়ে ছাই হয়ে যায় শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা একটি রাষ্ট্র। আজ আমরা ঠিক এমনই এক খাদের কিনারায় দাঁড়িয়ে আছি কিনা, সেই প্রশ্নটি কিন্তু খুব বড়সড় হয়ে বর্তমান সময়ে আমাদের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে। দর্শক, আপনারা জানেন ২০২৪ সালের জুলাই মাসের সেই কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৬ সালের এই মে মাস পর্যন্ত প্রায় ২ বছর হতে চলল। আমাদের গর্বের বাংলাদেশ সেনাবাহিনী দেশের মাঠে ঘাটে এখন পর্যন্ত কিন্তু কাজ করে যাচ্ছে। দেখুন, একটি দেশের সেনাবাহিনী হলো সেই দেশের সার্বভৌমত্বের চূড়ান্ত রক্ষা কবচ। তারা ব্যারাকে থাকবে, দেশের সীমান্ত পাহারা দেবে, এটাই তো নিয়ম। কিন্তু কেন তারা এখনো ব্যারাকে ফিরতে পারছে না? গত ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২.৫ মাস কিন্তু এখন পেরিয়ে গেছে। আইএসপিআর বলছে সরকার নির্দেশ দিলেই তারা ব্যারাকে ফিরে যাবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবও গত ১৫ই ফেব্রুয়ারি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পুলিশ বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারলে সেনাবাহিনী কিন্তু তাদের স্থায়ী ঠিকানা যে ব্যারাক, সেই ব্যারাকে খুবই দ্রুত ফিরে যাবে। দেখুন, পরিসংখ্যান বলছে এই ১.৫ বছরে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসাবে ১০,০০০-এর বেশি অস্ত্র উদ্ধার করেছে। ১২,০০০-এর বেশি সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। একসময় যেখানে ২০০-টির বেশি ক্যাম্প ছিল, এখন তা কমিয়ে প্রায় ৫০-টিতে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ মাঠে এখন সেনাবাহিনীর ১/৩ সদস্য রয়েছে। কিন্তু এই যে আংশিক উপস্থিতি, এটাও তো প্রমাণ করে যে পরিস্থিতি এখনো আসলে পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে নেই। কেন নেই? কারণ রাজনৈতিক মাঠের যে স্বাভাবিক ভারসাম্য, সেটি কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন। বর্তমান সরকার এবং এর পূর্ববর্তী ইউনূস সরকার উভয়েই কিন্তু একটি অদ্ভুত আত্মতুষ্টিতে ভুগেছে। ইউনূস সরকার তো একসময় বলেই দিয়েছিল যে দেশে কোনো প্রকার জঙ্গি নেই। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাস্তবতার মুখোমুখি হয়ে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, দেশে জঙ্গি আছে। এবং আপনারা কিন্তু দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েক দফায় জঙ্গি সদস্যদের আটকও করেছে। এই যে উগ্রবাদের মাথাচাড়া দিয়ে ওঠা, এর পেছনের কারণটা কি? এর কারণ হলো রাজনৈতিক একটি শূন্য অবস্থা। আর এই শূন্যতা তৈরি করা হয়েছে একটি বিশাল ঐতিহাসিক এবং শেকড়ধারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে অনেকটা জোর করে দূরে সরিয়ে রাখার মাধ্যমে।
নির্বাহী আদেশে একটি দলকে নিষিদ্ধ করলেই কি মানুষের মন থেকে, সমাজের রন্ধ্র থেকে তাদেরকে কোনোভাবে মুছে ফেলা যায়? ইতিহাস কিন্তু তা বলে না। আওয়ামী লীগ প্রকৃতপক্ষে কোনো ভুইফুরে সংগঠন নয়। এর সাথে জড়িয়ে আছে এই ভূখণ্ডের মানুষের দীর্ঘ একটি রাজনৈতিক সংগ্রাম ও আবেগ। বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাও কিন্তু খুব দারুণ একটি কথা বলেছেন। তিনি এখানে সংখ্যা প্রকাশ করেছেন যে আওয়ামী লীগ যদি মাঠে নামে, তবে বিএনপির পক্ষে কি তা সামাল দেওয়া সম্ভব হবে? কারণ ক্ষমতায় গেলে দলগুলোর গায়ে এক ধরনের রাজনৈতিক তেল চর্বি জমে যায়। তারা আরামপ্রিয় হয়ে ওঠে। আর অন্যদিকে বিরোধী দলে থাকা সংগঠিত আওয়ামী লীগকে মোকাবেলা করা মোটেও কিন্তু সহজ কাজ হবে না। সুপ্রিয় দর্শক, এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সরকার কেন এই ঝুঁকি নিচ্ছে? কেন তারা এই আগুন নিয়ে খেলছে? আপনারা বিশ্বের দিকে তাকান। সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান কিংবা সুদানের দিকে আপনারা লক্ষ্য করুন। যেখানেই রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা ইনক্লুসিভ পলিটিক্স ধ্বংস করা হয়েছে, সেখানে কিন্তু শুরু হয়েছে গৃহযুদ্ধ। রাজনৈতিক সংঘাত যখন চরমে পৌঁছায়, যখন প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে পেশি শক্তি কিংবা আইনি খড়গ দিয়ে নির্মূল করার চেষ্টা করা হয়, তখন সেই দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দেখুন, আমাদের বাংলাদেশ কি সেই অনাকাঙ্ক্ষিত গৃহযুদ্ধের দিকে, সেই অস্থিতিশীলতার দিকে হাঁটছে? বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে সংকটসমূহ আমরা দেখতে পাচ্ছি, তাতে করে কিন্তু গৃহযুদ্ধের বিষয়টি না হয় একটু দূরেই রাখলাম। কিন্তু জনগণের মধ্যে যে অসন্তুষ্টি দেখা দিচ্ছে, তা কিভাবে আসলে দূরে রাখা যায়? আর গৃহযুদ্ধ কখন একটি দেশে শুরু হয়? যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি অতিমাত্রায় অস্থিতিশীল হয়ে যায়। এখন আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আমাদের রাজনৈতিক অঙ্গনে সরকার দল এবং বিরোধী দল বিভিন্নভাবে রাজনৈতিক দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। এখানে কেউ বলছেন যে তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য নিজেরাই স্বেচ্ছায় একটি নাটক রচনা করছে, যাতে করে আন্তর্জাতিক মহলে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বোদ্ধাদের কাছে, থিঙ্ক ট্যাঙ্কদের কাছে এটি জানান দিতে পারে যে দেশের মধ্যে শক্তিশালী দুটি রাজনৈতিক দল রয়েছে এবং এক পক্ষ সরকার দল, এক পক্ষ বিরোধী দল, যারা নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা করার জন্য সংসদে এসেছে। আবার অন্য পক্ষ এখানে মনে করছেন, না, এটা কোনো নাটক কিংবা চলচ্চিত্রের অংশ নয়, বা এটি সাজানো কোনো ঘটনা নয়। এটা আসলে বাস্তবিকভাবে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে চলছে। এখন তর্কের খাতিরে দুটি বিষয়কেই আমরা যদি এক সারিতে রাখি এবং আমরা চিন্তা করি, তাহলে হিসাবটা কিন্তু এক জায়গায় এসে ঠেকে যায়। সেটা হচ্ছে, যে কারণেই হোক, দেশে কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান। আর এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমি যেভাবে বললাম যে উগ্রবাদ, সেটি মাথাচাড়া দিয়ে উঠছে। আপনারা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করেছেন আমাদের বিমানবন্দর, আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী সব জায়গা থেকে কিন্তু এক ধরনের জঙ্গি আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় হাই অ্যালার্টও জারি করা হয়েছে। এগুলো কিন্তু আমাদের দেশের জনগণের যে সন্তুষ্টি রয়েছে, সেই সন্তুষ্টিকে বারবার আঘাত করছে। আর জনগণের সন্তুষ্টিকে বারবার আঘাত করা মানে সেই নীতি নির্ধারকদের উপর থেকে জনগণের বিশ্বাস সরে যাওয়া। আর জনগণের বিশ্বাস যখন একদম লঘু হয়ে যায়, কিংবা জনগণের বিশ্বাস যখন উঠে যায় নীতি নির্ধারকদের উপর থেকে, তখন কিন্তু সেই নীতি নির্ধারকরা তাদের যে ক্ষমতার মসনদ রয়েছে, সেই ক্ষমতার মসনদ নিয়ে কিন্তু বেশিদিন টিকে থাকতে পারেন না। এটা পৃথিবীর ইতিহাসে সুদীর্ঘ কাল থেকে আমরা কিন্তু দেখে আসছি এবং এটা প্রকৃতির নিয়ম হিসাবে কিন্তু ধরে নেওয়া যায়। সুপ্রিয় দর্শক, একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে অত্যন্ত দায়িত্ব নিয়ে আমি বলতে চাই, এই সংকটের একমাত্র সমাধান হলো একটি সর্বদলীয় অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সহাবস্থান জাদুর মতো কাজ করে। যখন সব দল মাঠে থাকে, তখন কেউ কাউকে বিনা চ্যালেঞ্জে কিন্তু ছেড়ে দেয় না। আর এই রাজনৈতিক ভারসাম্যের কারণেই উগ্রবাদ বা জঙ্গিবাদ কখনো সমাজে শেকড় গাড়তে পারে না। কারণ মূলধারার রাজনীতি তখন সমাজের প্রতিটি কোণায় কোণায় কিন্তু সক্রিয় থাকে। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফেরাটা কেবল তাদের দলীয় স্বার্থেই নয়, বরঞ্চ রাষ্ট্রের অস্তিত্ব এবং বহুল প্রত্যাশিত স্থিতিশীলতার স্বার্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। ধরুন, সরকার যদি এই রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে কি হবে? খুব সহজ সমীকরণ। দেশের মানুষ আসলে শান্তি চায়, নিরাপত্তা চায় এবং অর্থনৈতিক মুক্তি চায়। যখন তারা দেখবে যে একতরফা রাজনীতির কারণে দেশে অশান্তি বাড়ছে, উগ্রবাদের উত্থান ঘটছে এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তখন তারা এই ব্যবস্থার পরিবর্তন চাইবে। জনগণের এই পুঞ্জীভূত ক্ষোভ কিন্তু শেষ পর্যন্ত বর্তমান সরকার কাঠামোর জন্যই একটি ভয়াবহ বুমেরাং হয়ে দাঁড়াবে। ইতিহাস কিন্তু সাক্ষ্য দেয়, ক্ষমতার অহংকার কখনোই দীর্ঘস্থায়ী হয় না। জনগণের দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন তারা যে পরিবর্তন আনে, তা কোনো প্রতিষ্ঠিত শক্তির জন্যই সুখকর হয় না। সুপ্রিয় দর্শক, তাই আমি বলবো, সময় থাকতে আমাদের আসলে বুঝতে হবে, রাজনীতি বা রাজনীতিতে কোনো শত্রুতা নয়। রাজনীতি হলো আদর্শের প্রতিযোগিতা। আসুন আমরা সেই আদিম প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসি। এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি বা বাংলাদেশ বিনির্মাণ করি, যেখানে প্রতিটি দল তাদের মত প্রকাশ করতে পারবে, যেখানে রাজপথ হবে যুক্তির লড়াইয়ের জায়গা, অস্ত্রের নয়। আর যেদিন আমরা এই রাজনৈতিক সহনশীলতা অর্জন করতে পারবো, সেদিন আর আমাদের কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য রাস্তায় রাস্তায় কোনোভাবেই পাহারা দিতে হবে না। তারা সসম্মানে ফিরে যাবে তাদের ব্যারাকে। আর আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে এক অনিবার্য ধ্বংসের হাত থেকে। এদিকে আওয়ামী লীগের বিষয়টি নিয়ে যে কথাটি না বললেই হচ্ছে না, সেটি হচ্ছে, ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্নভাবে তথ্য উপাত্তের ভিত্তিতে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যম এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের বরাত থেকে যে বিষয়গুলো জানতে পারছি, সেগুলো হচ্ছে, তারা কিন্তু মাঠে ফেরার জন্য মরিয়া হয়ে আছে। তারা গোপনীয়ভাবে আন্তর্জাতিক লবিং তদবির খুব পাকাপোক্ত করছে। এমনকি তাদের হাতে যে শক্ত হাতিয়ার রয়েছে, ভারত, সেই ভারতের কূটনৈতিক আশ্রয় তারা নিয়ে সকল প্রকার সাহায্য সহযোগিতা নিয়ে জুলাই কিংবা আগস্টের দিকে তাদের রাজনীতির মাঠ নিশ্চিত করার জন্য তারা মাঠে নামতে পারে। এখন এখানেও কিন্তু একটি প্রশ্ন আছে, যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর যে কিছু অংশ এখন পর্যন্ত মাঠে আছেন, তারা কি প্রকৃতপক্ষে আওয়ামী লীগের জন্য মাঠে আছেন, নাকি তারা শুধুমাত্র তাদের দায়িত্ব পালন করছেন? দেখুন, এমনিতেই আমি স্থিতিশীলতা অস্থিতিশীলতা নিয়ে অনেক কথা বলে ফেলেছি এই আলোচনাতে। এখন যদি আওয়ামী লীগ মাঠে নামে তাদের অধিকার আদায়ের জন্য, তাদের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে কিংবা তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার দাবি নিয়ে, তাহলে এই দেশপ্রেমিক সেনাবাহিনী কি তাদেরকে প্রতিহত করবে? তাদেরকে দমন-পীড়ন করবে? যদি তাই করে, তাহলে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে কোথায় গিয়ে দাঁড়াবে? এই যে একটি রক্তক্ষয়ী সংঘাতের একটি আবহাওয়া, এই আবহাওয়া কি কোনোভাবে আমাদের দেশের জনগণকে শান্তি দিতে পারবে? আমাদের দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারবে? আর সবথেকে বড় যে প্রশ্ন, সেটি হচ্ছে, দেশ কি এভাবে আদৌ স্থিতিশীল হবে? দেখুন, এক কথায় যদি আমি সবগুলো প্রশ্নের উত্তর টানি, তাহলে উত্তরটা হবে না। এভাবে আসলে কোনো কিছুই হয় না। তবে আওয়ামী লীগের উপর যে বিষয়গুলো রয়েছে, আওয়ামী লীগের উপর যে খড়গগুলো রয়েছে, এই খড়গগুলো কিন্তু একটি রাজনৈতিক দলের জন্য হওয়া কোনোভাবেই সমীচীন নয়। সেই সময়ে আওয়ামী লীগের যারা দায়িত্বশীল ছিলেন,
আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক ছিলেন, তাদের গলায় যদি ফাঁসির দড়িও ঝুলে থাকে, তার জন্য কিন্তু এই যে শত, শত হাজার, হাজার লাখ, লাখ আওয়ামী লীগের কর্মী সমর্থক রয়েছেন, তাদের উপর কিন্তু এই যে স্ট্রিম রুলার বা তাদেরকে দমন-পীড়ন করা কিন্তু কোনোভাবেই সমীচীন নয়। এটি যেমন মানবাধিকারের দিক থেকে প্রশ্ন উঠাবে, তেমনি আন্তর্জাতিক মহলও কিন্তু এটি নিয়ে প্রশ্ন তুলবে। তাই আমি যেমনটি বলছিলাম যে আমাদের নীতি নির্ধারকদের আরো বেশি ভাবতে হবে, আরো বেশি বিচক্ষণ হতে হবে। আমাদের দেশের রাজনীতির যে সহাবস্থান, সেই সহাবস্থানের পরিবেশ কিভাবে তৈরি করা যায়, সেটি বাস্তবসম্মতভাবে চিন্তা করে বাস্তব রূপ দিতে হবে। অন্যথায় যে সকল গুঞ্জন ডালপালা মেলছে বা আবহাওয়া থেকে অথবা তথ্য উপাত্ত থেকে, সংবাদ মাধ্যম থেকে যে সকল বিষয়সমূহ আমাদের কানে আসছে, তাতে করে অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশের রাজনীতি হয়তোবা একটি অশনি সংকেত হয়ে জনগণের জন্য দাঁড়াতে পারে। যেটি আসলে একজন সাধারণ জনগণ হিসাবে আমি কখনো প্রত্যাশা করি না। এমনকি আপনারা যারা শুনছেন, আপনারাও কিন্তু প্রত্যাশা করেন না। আমরা সবাই কিন্তু দিন শেষে চাই একটু শান্তি, একটু নিরাপত্তা, একটি স্থিতিশীল বাংলাদেশ। সুতরাং এই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে এবং আমাদের সকলকে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকু করতে হবে। যাতে করে আমাদের এই বাংলাদেশ স্থিতিশীল থাকে, আমাদের এই বাংলাদেশে কোনো উগ্রবাদী কিংবা কোনো জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দিতে না পারে। দিন শেষে আমরা নিরাপদে শান্তিতে নিজ, নিজ অবস্থানে ভালো থাকতে পারি। এখনকার মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, আপনারা সম্পূর্ণটা শুনে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কারণ আপনাদের কমেন্টস আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।